আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর, পদার্থবিজ্ঞান বিষয়ের BSc সম্মান চতুর্থ বর্ষের সলিড স্টেট ফিজিক্স 2 বিষয়ের উপর আলোচনা করব। আজকের কোর্স কোড 242703, লেকচার নম্বর 11। কোর্স লেকচারের শিরোনাম অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। সলিড স্টেট ফিজিক্স, অতি পরিবাহিতা, সুপার কন্ডাক্টিভিটি। অতি পরিবাহিতা একটা আলোড়নকারী ফেনোমেনা। এই সম্পর্কে কিছু আলোচনা শুরু থেকে ভূমিকা দেওয়া আবশ্যক। নিম্ন তাপমাত্রায় কঠিন পদার্থের একটা অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো একটা নির্দিষ্ট তাপমাত্রার নিম্নে অনেক ধাতু ও সংকরের বৈদ্যুতিক রোধকতা সম্পূর্ণভাবে উধাও বা বিলুপ্ত হয়। তাপমাত্রা পদার্থের উপর নির্ভরশীল, অর্থাৎ এক এক পদার্থের জন্য তাপমাত্রা এক এক রকম। এই শূন্য রোধকতাকে অসীম বা অসীম পরিবাহিতাকে অতি পরিবাহিতা বলে। তাহলে আমরা এখানে অতি পরিবাহিতার সংজ্ঞা পাচ্ছি, এই শূন্য রোধকতা বা অসীম পরিবাহিতাকে অতি পরিবাহিতা বলে। 1911 খ্রিস্টাব্দে ওলন্দাজ পদার্থবিজ্ঞানী ক্যামারলিং ওন্স লাইডেনে নিম্ন তাপমাত্রায় ধাতুর তড়িৎ পরিবাহিতা পরীক্ষা করার সময় লক্ষ্য করেন যে বিশুদ্ধ পারদ যখন 4.2 K তাপমাত্রায় তরল হিলিয়াম তাপমাত্রা ঠান্ডা করা হয়, এর রোধকতা হঠাৎ শূন্য হয়ে যায়। এই তাপমাত্রা উপরে রোধকতা কম কিন্তু সসীম। অন্যদিকে এই তাপমাত্রার বিন্দুর নিচে রোধকতা এত কম যে তা অপরিহার্য রূপে শূন্য। যে তাপমাত্রায় এই অবস্থান্তর ঘটে তাকে ক্রান্তি তাপমাত্রা বা অবস্থান্তর তাপমাত্রা বলে। ক্রিটিক্যাল টেম্পারেচার অর ট্রানজিশন টেম্পারেচার। তাহলে আমরা সংজ্ঞা হিসেবে আসতে পারে ক্রিটিক্যাল টেম্পারেচার বা ট্রানজিশন টেম্পারেচার কাকে বলে? যে তাপমাত্রায় সাধারণ অবস্থা থেকে অতি পরিবাহী অবস্থায় অবস্থান্তর বা ট্রানজিশন ঘটে তাকে বলা হচ্ছে অবস্থান্তর তাপমাত্রা বা ক্রান্তির তাপমাত্রা। বিজ্ঞানী ওন্স ক্রান্তির তাপমাত্রার নিচে পদার্থের এই নতুন অবস্থার নামকরণ করেন অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। এখন অতি পরিবাহিতার উপর চৌম্বক ক্ষেত্রের একটা প্রভাব, এই প্রভাবটা মাইসনার প্রভাব নামে পরিচিত। এটা মাইসনার প্রথম অবজার্ভ করেছিলেন বলে তার নাম অনুসারে মেইসনার প্রভাব বলা হয় বা মেইসনার ইফেক্ট বলা হয়। এটা তোমাদের বিভিন্ন রকমের পরীক্ষায়, ভাইভা পরীক্ষায়, এমনি পরীক্ষায় সংজ্ঞা হিসেবে আসে। তাছাড়া ভাইভা পরীক্ষায় তোমাদের এই মাইসনার প্রভাবটা অনেক ক্ষেত্রে ধরা হয়। সুতরাং এইটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এখানে একটা যে অতি পরিবাহী অবস্থায় পারদের রোধ বনাম পরম তাপমাত্রায় লেখচিত্র দেখানো হয়েছে যে তাপমাত্রার সাথে এই যে তাপমাত্রা 4.0, 4.4 এইভাবে দেখানো হচ্ছে যে 4.0-তে হয়তো দেখা গেল যে রোধকতা প্রায় 0-র কাছাকাছি 4। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে ছবিটা এরকম একটা চেহারা। যখন একটি নমুনা থেকে দুর্বল চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় এবং অতি পরিবাহিতার জন্য তাকে অবস্থান্তর তাপমাত্রার নিচে শীতল করা হয়, দেখা যায় যে আদিতে উপস্থিত চৌম্বক ফ্লাক্স নমুনা থেকে বিতাড়িত হয়। একে মেইসনার প্রভাব বলে বা মেইসনার ইফেক্ট। পরবর্তী পেজেই ছবিটা আছে। এই অবস্থায় পদার্থটি আদর্শ ডায়াচুম্বকের মতো আচরণ করে। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মানকে ক্রমান্বয়ে বর্ধিত করা হলে একসময় দেখা যায় যে চৌম্বক ক্ষেত্রের একটা ক্রান্তি বা সূচক মানের জন্য অতি পরিবাহিতা ধ্বংস হয়। চিত্র 3। চৌম্বক ক্ষেত্রের এই ক্রান্তি মানকে HCT দ্বারা সূচিত করা হয়। তবে এই অবস্থান্তর প্রত্যাবর্তী ক্রান্তি ক্ষেত্র প্রত্যাবর্তী বর্মা উল্টো দিকেও কাজ করে। ক্রান্তি ক্ষেত্র HCT তাপমাত্রা অপেক্ষক। ক্রান্তির তাপমাত্রায় ক্রান্তি ক্ষেত্র HCTC = 0
কয়েকটি মৌলের জন্য তাপমাত্রার সাথে ক্রান্তি চৌম্বক ক্ষেত্র এইচ এর পরিবর্তন 4 নম্বর চিত্রে দেখানো হয়েছে। আবার গবেষণালব্ধ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পরিবর্তনকে নিম্নরূপে প্রকাশ করা যায়। Hc is a function of t equals to Hc equals to is a function of 0 1 minus t by tc to the square, যেখানে Hc নট হলো t equal to 0-তে চৌম্বক ক্ষেত্রের সর্বাধিক মান, Hc 0 এবং tc হলো কনস্ট্যান্ট এবং এটা ওই পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্ম। তাহলে এই যে নর্মাল স্টেট, এখানে আবার যখন টি ইজ স্মলার দ্যান টি, তখন এই যে সুপার কন্ডাক্টর হয়ে গেলে সেখান থেকে চুম্বক ফ্লাক্সগুলো আউট হয়ে গেছে। নর্মাল অবস্থায় টি ইজ গ্রেটার দ্যান টিসি, তখন এর মধ্যে এই যে অতিপরিবাহী নমুনার মধ্য দিয়ে চুম্বক ফ্লাক্স অতিক্রম করেছে। কিন্তু যখনই এটা সুপার কন্ডাক্টর তৈরি করার জন্য টিইসির নিচে তাপমাত্রা নামানো হলো, তখন এখান থেকে এই নমুনা থেকে তোমার চুম্বক ফ্লাক্সগুলো বিতাড়িত হয়েছে। অবশ্যই তাপমাত্রা অপেক্ষক হিসেবে ক্রান্তি ক্ষেত্রের রেখাচিত্র, এই যে নর্মাল স্টেট সুপার কন্ডাক্টিং স্টেট, এই তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা নর্মাল স্টেট, এর চেয়ে নিম্ন তাপমাত্রায় সুপার কন্ডাক্টিং স্টেট। এটা জেনারেল একটা লেখচিত্র, কিন্তু এখানে আছে যে কিছু পার্টিকুলার মৌলের জন্য যেটা সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করে কিছু কার্ভ দেখানো হয়েছে। নর্মাল স্টেট সুপার কন্ডাক্টিভ, এটা এনবি, এটা ভি, আর এটা হচ্ছে পিবি হচ্ছে লেড, আর এটা এইচজি হচ্ছে মার্কারি। সুতরাং এগুলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু আগে দেখেছিলাম যে মার্কারির ক্ষেত্রে প্রথম যে এক্সপেরিমেন্টটা হয়েছিল সেটাতে তো মার্কারি ওই যে অর্থাৎ 4.2 কেতে নিচে নামলে পরে তোমার সেটা অতিপরিবাহী তা প্রদর্শন করে। এরপরে পরীক্ষার সময় খুব হামেশাই আসে নমুনা 1 এবং নমুনা 2 অতিপরিবাহী আলোচনা করো। টাইপ 1 and টাইপ 2 সুপার কন্ডাক্টিভিটি, ডিসক্রাইব টাইপ 2 and টাইপ 2 সুপার কন্ডাক্টিভিটি অথবা এক্সপ্লেন টাইপ 1 and টাইপ 2 সুপার কন্ডাক্টিভিটি। ডায়াচুম্বক প্রতিক্রিয়া অনুযায়ী দু ধরনের অতিপরিবাহী পদার্থের অস্তিত্ব বিদ্যমান। এদেরকে নমুনা 1 এবং নমুনা 2 বা টাইপ 1 ও টাইপ 2 অতিপরিবাহী বলা হয়। যে সমস্ত অতিপরিবাহী পরিপূর্ণভাবে মেইসনার প্রভাব প্রদর্শন করে তাদেরকে নমুনা 1 অতিপরিবাহী বলা হয়। এইটা টাইপ 1 আর এইটা টাইপ 2। 5 ক চিত্রের নমুনা 1 অতিপরিবাহী হিসেবে পিবি বা লেডের চৌম্বক আচরণ দেখানো হয়েছে। এ ধরনের পদার্থে সংকট চৌম্বক ক্ষেত্র এইচসিএ হঠাৎ করেই, এই যে দেখা হঠাৎ করে শার্প চেঞ্জ, হঠাৎ করেই ডায়াচুম্বকত্ব লুপ্ত হয় এবং অতিপরিবাহী অবস্থা থেকে স্বাভাবিক অবস্থান্তর তীক্ষ্ণ, হঠাৎ করে ছবিতে দেখা যাচ্ছে শার্প চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। নিম্নমানের চৌম্বক ক্ষেত্র প্রাবল্যে এ ধরনের পদার্থ অতিপরিবাহিতা হারিয়ে ফেলে বিধায় পূর্বে এদেরকে কোমল অতিপরিবাহী বলা হতো। তাহলে কোমল অতিপরিবাহী অর্থাৎ টাইপ 1 অতিপরিবাহীকে কোমল অতিপরিবাহী বলা হয়। বিভিন্ন মৌলের বিশুদ্ধ নমুনা এই আচরণ প্রদর্শন করে। অ্যালুমিনিয়াম, মার্কারি এবং টিন হলো নমুনা 1 অতিপরিবাহীর কিছু উদাহরণ। অন্য এক ধরনের অতিপরিবাহী হলো নমুনা 2 অতিপরিবাহী, চিত্র খ। এগুলো মেইসনার প্রভাব যথাযথভাবে অনুসরণ করে না, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের সংকট মানে চৌম্বক ক্ষেত্র হঠাৎ করেই পদার্থগুলোকে ভেদ করে না। নমুনা 2 অতিপরিবাহীতে সংকট ক্ষেত্র HC1 চৌম্বক ফ্লাক্স নমুনাকে ভেদ করতে শুরু করে। এটাকে নিম্ন সংকট মান বলে, যা HC থেকে কম। HC1 এবং HC2 উচ্চ সংকট মান এর মাঝে নমুনাটি মিশ্র অবস্থায় থাকে। এই অঞ্চলে ফ্লাক্স রেখা অতিপরিবাহীকে অতিক্রম করে চলে যায় এবং একে ঘূর্ণি অবস্থা ভর্টেক্স স্টেট বলা হয়। HC2 এর মান সাধারণত সংকট মান HCA থেকে 100 গুণ বেশি। নমুনা 2 অতিপরিবাহী কঠিন অতিপরিবাহী নামে পরিচিত। তাহলে নমুনা 2 অতিপরিবাহী কঠিন অতিপরিবাহী নামে পরিচিত, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমি এটা
বোল করে দিয়েছি হার্ড। এই প্রকারের অতিপরিবাহী হলো সংকর এবং অবস্থান্তর ধাতু সাধারণ অবস্থায় যাদের বৈদ্যুতিক রোধকতা বেশি। টিএ ভি এবং এনবি হলো এই শ্রেণীর উদাহরণ। তাহলে আমরা একটু ছবিতে আগে যাই। এই যে ছবি চিত্রটা, এই যে দেখো যে এটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। টাইপ 2 ছবিটা দেখানো দরকার যে অ্যাপ্লাইড ফিল্ড এইচ, এই যে ম্যাগনেটাইজেশন এম। টাইপ 2 এখানে দেখা যাচ্ছে কয়েকটা স্টেট, এই যে এই পর্যন্ত হচ্ছে সুপার কন্ডাক্টিং স্টেট, এই যে HC1। আর এই পরে এই যে এইখানটায় বলা আছে ভর্টেক্স স্টেট বা ঘূর্ণি স্টেট, মিশ্র অবস্থা, HC ভর্টেক্স স্টেট, ঘূর্ণি মিশ্র অবস্থা। আর এই যে তারপরে এই যে HC2 এর বাইরে আসে নর্মাল স্টেট। আর এইটা কিন্তু যে এই যে যে ট্রানজিশনটা কিন্তু শার্প না, ধীরে ধীরে হচ্ছে। সেইটা হচ্ছে তোমার নমুনা 2 অতিপরিবাহীর একটা উদাহরণ, এবং ছবিটা একটু খেয়াল করার দরকার ছিল, সেটা আমি দেখালাম। এরপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে লন্ডন সমীকরণ। এটা লন্ডন সমীকরণ প্রতিপাদন করো। এটা সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে লন্ডন সমীকরণ প্রতিপাদন করো, এইটা পরীক্ষা আসতে পারে এবং এটা খুবই মানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শুধুমাত্র ম্যাক্সওয়েলের তড়িৎগতিবিদ্যা বিষয়ক সমীকরণের সাহায্যে মেইসনার প্রভাব এবং অতিপরিবাহীতে ক্ষেত্র প্রবাহ ব্যাখ্যা করা যায়নি। 1935 খ্রিস্টাব্দে গোর্টে এবং ক্যাসিমিরের 2 পরিবাহী নকশার উপর মডেল উপর ভিত্তি করে লন্ডন ভ্রাতৃদ্বয় এফ লন্ডন এবং এইচ লন্ডন সর্বপ্রথম চৌম্বক দৃষ্টিভঙ্গি পরিমাণগতভাবে পরীক্ষা করেন এবং দেখান যে এদের পুরোপুরি ব্যাখ্যার জন্য 2টো অতিরিক্ত সমীকরণ অবতারণা করা দরকার। আসলে এইখানে তোমার ওই যে মানে দুই ধরনের পরিবাহী, মানে 2 ধরনের ইলেকট্রনের একটা অবতারণা করা হয়েছে। একটা হচ্ছে নর্মাল ইলেকট্রন আর একটা সুপার ইলেকট্রন বা স্বাভাবিক ইলেকট্রন এবং অধি ইলেকট্রন বা সুপার ইলেকট্রন। সেই জিনিসটাই পরবর্তীতে বারবার এই বিষয়টা আসবে। 2 প্রবাহী নকশা মতে একটি অতিপরিবাহীকে 2 ধরনের স্বতন্ত্র ইলেকট্রনের সমন্বয় হিসেবে গণ্য করা হয়। এর একটি হলো স্বাভাবিক ইলেকট্রন বা নর্মাল ইলেকট্রন এবং অন্যটি হলো অধি ইলেকট্রন বা সুপার ইলেকট্রন। স্বাভাবিক ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তত্ত্বে আলোচিত ইলেকট্রনের মতো আচরণ করে। তাহলে আমরা 3rd ইয়ারে পড়েছি ইলেকট্রন থিওরি অফ মেটাল, সেখানে যে ধরনের ইলেকট্রনের কথা, যে ধরনের আলোচনা করা হয়েছে সেই ধরনের আচরণ করে। তবে অধি ইলেকট্রনের আচরণ যথেষ্ট আলাদা। অধি ইলেকট্রন বা সুপার ইলেকট্রন যেমন তারা বিক্ষিপ্ত হয় না এবং যথাযথ ক্রমে তাদের এন্ট্রপি শূন্য, তাদের সুসংগত দৈর্ঘ্য, দীর্ঘ কোহারেন্স লেংথ ইত্যাদি। টি/টিসিতে সকল ইলেকট্রনই স্বাভাবিক এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে বর্ধিত সংখ্যক ইলেকট্রন অধি ইলেকট্রনে পরিণত হতে থাকে। এই কিন্তু কোনো খেয়াল করতে হবে, কিন্তু সুসংগত তরঙ্গদৈর্ঘ্য টি/টিসিতে সকল ইলেকট্রনই স্বাভাবিক এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সাথে সাথে বর্ধিত সংখ্যক ইলেকট্রন অধি ইলেকট্রনে পরিণত হতে থাকে। অর্থাৎ বেশি সংখ্যক ইলেকট্রন অধি ইলেকট্রন বা সুপার ইলেকট্রনে পরিণত হয়। তোমার অধির পরিবর্তে তোমার সুপার ইলেকট্রনের কথা লিখে দিতে পারো, সমস্যা নেই। আর T=K-তে সকল ইলেকট্রনই অধি ইলেকট্রনে পরিণত হয়। এখানে আমরা স্বাভাবিক ইলেকট্রনকে আলোচনার বাইরে রাখবো, কারণ যেহেতু সুপার কন্ডাক্টিভিটি ডিসকাসড এখানে কনসার্ন, সেখানে আমরা শুধু অধি ইলেকট্রন নিয়ে আলোচনা করব। ধরি যে একটা অতিপরিবাহীর অভ্যন্তরে একটা ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র ই এর উপস্থিতি ঘটেছে, যা অধি ইলেকট্রনগুলোকে অপচয় ছাড়া মুক্তভাবে ত্বরান্বিত করছে। অধি ইলেকট্রনের গড় বেগ ভিএস, এই ভিএস এর জন্য সুপার ইলেকট্রন এস দেওয়া হয়েছে। সুপার গড় এবং আধান ই হলে গতির সমীকরণকে নিম্নরূপে লেখা যায়। এটা আমরা খুব জানি, এম ডি ভিএস বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ই। এবং অধি ইলেকট্রনের প্রভাব ঘনত্ব হলো জেএস ইকুয়ালস টু মাইনাস ই এন এস ভিএস, বা এখানে আমরা ডিফারেন্সিয়েট করলে ডি জে এস বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস এন
ENS dVs/dt 1 নম্বর সমীকরণের সাহায্যে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের যে dVs/dt এর পরিবর্তে লেখা যাবে -EE/m। তাহলে -EE/m এই তে মিলে তোমার দ্বারা আসছে মাইনাস প্লাস হচ্ছে NSE²/NE। এটাকে বলা হয় প্রথম লন্ডন সমীকরণ। তাহলে লন্ডন সমীকরণ দুটো আছে, একটা হচ্ছে প্রথম লন্ডন সমীকরণ, পরবর্তীতে দ্বিতীয় লন্ডন সমীকরণ আছে। এখানে NS হলো অধি ইলেকট্রনের ঘনত্ব। এটা প্রদর্শন করে যে অতি পরিবাহিত তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতেও অবিচলিত অবস্থার প্রভাব পাওয়া সম্ভব। কারণ কি, এখানে যদি আমরা, কেননা সমীকরণ 3 অনুযায়ী E=0 হলে যে সসীমায়, কারণ কি E=0 হলে এবার 0, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি JS কনস্ট্যান্ট, সুতরাং একটা সসীম মান হয়। এর অনুষঙ্গী স্বাভাবিক প্রবাহ হলো যে n নর্মাল সিগমা E, যা প্রকাশ করা যায় তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে তড়িৎ প্রবাহ সম্ভাবনা, যা স্বাভাবিক অবস্থায় পদার্থের প্রচলিত আচরণ। E=0 বসালে Jn=0। আবার ম্যাক্সওয়েলের সমীকরণ ডেল ক্রস E -dB/dt এ E=0 বসিয়ে পাওয়া যায় dB/dt = 0 বা B কনস্ট্যান্ট। 6 নম্বর সমীকরণ প্রকাশ করা যায়, এইগুলো ফিজিক্যাল সিগনিফিক্যান্স বা ফিজিক্যাল কথাগুলো কিন্তু তোমরা পড়বা। কারণ কি, তোমরা সাধারণত পরীক্ষার সময় শুধু ম্যাথমেটিক্যাল এডিশনগুলো লিখে দিয়ে শেষ করে দাও, এটা ঠিক না। 6 নম্বর সমীকরণ প্রকাশ করা যায় অবিচলিত অবস্থায় বা স্টেডি স্টেট বা স্থির অবস্থায় অতি পরিবাহীর অভ্যন্তরে B কনস্ট্যান্ট, যা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এই ফল মেইসনার প্রভাবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই অসামঞ্জস্য দূরীকরণের লক্ষ্যে লন্ডন উপরের সূত্রে কিছু পরিবর্তনের সুপারিশ করেন। এই উদ্দেশ্যে আমরা 3 নম্বর সমীকরণের কার্ল নিই। 3 নম্বর সমীকরণের কার্ল আমরা 3 নম্বর সমীকরণ আবার গিয়ে দেখি। 3 নম্বর সমীকরণ dGs/dt = NSE²/m। তাহলে এখানে কার্ল দিলে পরে এখানে এর সাথে কার্ল এসে যাবে। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে কার্ল নিলে পরে আমরা কি পাচ্ছি, ডেল ক্রস J/dt = NSE²/m ডেল ক্রস C। অতঃপর সমীকরণ 5 এর সাহায্যে পাওয়া যায়। সমীকরণ 5 এ ডেল ক্রস E =dB/dt বসালে পরে -dB/dt বসালে পরে আমরা পাচ্ছি ডেল ক্রস dJ/dt -NSE²/m dB/dt। 7 নম্বর সমীকরণকে সময়ের সাপেক্ষে সমাকলন করে এবং সমাকলন কনস্ট্যান্ট 0 ধরে, যাতে করে এটা মাইসনার প্রভাবের সাথে সঙ্গতিপূর্ণ হয় পাই। তাহলে আমরা কি পাচ্ছি, ডেল ক্রস JS = -NSE²/m B। আবার আমরা জানি যে B ডেল ক্রস A, এখানে এ হলো ভেক্টর বিভব, অর্থাৎ ইলেকট্রোডাইনামিক্স থেকে আমরা এই রিলেশনটা জানি। ভেক্টর বিভব B হচ্ছে চৌম্বক ক্ষেত্র, B হচ্ছে ভেক্টর বিভবের কার্ল। 8 নম্বর সমীকরণ এই মান বসিয়ে পাই JS উপর থেকে যদি আমি এখানে বির পরিবর্তে ডেল ক্রস A বসাই, এই উভয় পক্ষ থেকে কার্ল তুলে নিলে পরে কি দাঁড়াচ্ছে, JS -NSE²/m A। এইটা হলো 8 এবং 9 দ্বিতীয় লন্ডন সমীকরণ নামে পরিচিত। তাহলে আমরা লন্ডন সমীকরণ প্রতিপাদন করো, আমরা পেয়ে গেলাম লন্ডন সমীকরণ, যে একটা হচ্ছে প্রথম লন্ডন সমীকরণ, যেটা মাইসনার ইফেক্টের সাথে সঙ্গতিপূর্ণ না, আর এই দুটো হচ্ছে 8 এবং 9, এই দুটো হচ্ছে দ্বিতীয় লন্ডন সমীকরণ, মাইসনার ইফেক্টের সাথে সঙ্গতিপূর্ণ। এরপরে আমরা
চাচ্ছি সংসক্ত দৈর্ঘ্য। এখানে সংজ্ঞা হিসেবে অনেক সময় আসে সংসক্ত দৈর্ঘ্য কী, কিন্তু আসলে শুধু সংজ্ঞা হিসেবেই একটা টপিক্স তো লেখা যায় না, এই সম্পর্কে আলোচনা আমরা করব কিছু। পূর্ববর্তী অনুচ্ছেদে আলোচিত লন্ডন সমীকরণ তো একটি স্থানীকৃত লোকালাইজ সমীকরণ, কারণ এটা একটা বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহ ঘনত্বের সাথে ভেক্টর বিভবের সম্পর্ককে প্রকাশ করে। কাজেই লন্ডন ভেদন গভীরতা, লন্ডন পেনিট্রেশন ডেপথ ল্যামডা ইকুয়ালস টু, এখানে লন্ডন পেনিট্রেশন ডেপথ আগে আছে m বাই মিউ নট NS E স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এখন লন্ডন পেনিট্রেশন ডেপথের মানে সংজ্ঞা ডেফিনিশনটা আছে অতিপয়ের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র প্রবেশের মাত্রা নির্ধারণ করে। ল্যামডা হচ্ছে যে অতিপয়, অর্থাৎ অতিপয়ের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র প্রবেশের মাত্রার পরিমাপক হচ্ছে লন্ডন গভীরতা, লন্ডন পেনিট্রেশন ডেপথ বা লন্ডন ভেদন গভীরতা। এটা সমান সমান, এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা সমান সমান m বাই মিউ নট NS E স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই সবগুলো বিষয়ে আমাদের জানা আছে। m সমান সমান ইলেকট্রনের ভর, মিউ নট তো আমরা জানি পারমিট বিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, NS হচ্ছে অধি ইলেকট্রনের ঘনত্ব, E চার্জ ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে 1953 খ্রিস্টাব্দে পিপার্ড সর্বপ্রথম ক্রমপরিণতির সাথে সংশ্লিষ্ট অবস্থান্তর দৈর্ঘ্যের ধারণা অনুধাবন করেন। এটা লন্ডন সূত্রের অস্থানীকৃত সাধারণীকরণ ও সংসক্ত দৈর্ঘ্য যাই ধারণার অবতারণা করেন। এটা এমন একটা দৈর্ঘ্য, তাহলে সংসক্ত দৈর্ঘ্য কি? এটা এমন একটা দৈর্ঘ্য যে পরিসরে কর্মপরিমিতি W ভারী অতি পরিবাহী এলাকায় এর সর্বাধিক মান থেকে পরিবর্তিত হয়ে স্বাভাবিক এলাকায় শূন্য হয়। একটা দৈর্ঘ্য, তাহলে একটা সংসক্ত দৈর্ঘ্য হচ্ছে কোয়ারেস দৈর্ঘ্য, লেন্থ হচ্ছে একটা দৈর্ঘ্য যে পরিসরে কর্মপরিমিতি W ভারী অতি পরিবাহী এলাকায় এর সর্বাধিক মান থেকে পরিবর্তিত হয়ে স্বাভাবিক এলাকায় শূন্য হয়। সংসক্ত দৈর্ঘ্য কোয়ারেন্স লেন্থ নমুনার বিশুদ্ধতার উপর নির্ভর করে। বিশুদ্ধ অতিপরিবাহের জন্য সহজাত সংসক্ত দৈর্ঘ্য যাই নট নিম্নরূপে পাওয়া যায়। আমরা জানি যে ইলেকট্রনের যে অবস্থা অতিপরিবাহের জন্য দায়ী তা ফার্মি তলের KTC পরিমিতির মধ্যে অবস্থান করে। অনিশ্চয়তা নীতি থেকে তাদের আয়ুষ্কাল টাউকে লেখা হয় ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু h কাট বাই KTC। এখন ফার্মি তলে ইলেকট্রনের বেগ VF হলো তরঙ্গ অপেক্ষক হলে তরঙ্গ অপেক্ষক অবশ্যই যাই নট ইকুয়াল টু VFT পর্যন্ত প্রসারিত হবে। সুতরাং যাই নট ইকুয়াল টু VF টাউ ইকুয়াল টু VF টাউ সমান h কাট বাই KTC ইকুয়াল টু h কাট VF বাই 2 ডেল্টা। তবে এই সমীকরণে আরও পরিশোধিত রূপ হলো যাই নট ইকুয়াল টু 2h কাট VF বাই পাই ডেল্টা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 মিটার। এই যে একটা চিত্র দেখা যাচ্ছে ডিস্টেন্স থ্রু ম্যাটেরিয়াল, নর্মাল স্টেট, সুপার কন্ডাক্টিভ স্টেট, এই ডেল্টা, এই যে ল্যামডা, এই যে সংসক্ত, এইটা হচ্ছে পেনিট্রেশন দেন লন্ডন পেনিট্রেশন ডেপথ, আর এটা হচ্ছে কোহারেন্স লেন্থ। চৌম্বক ক্ষেত্র H এবং ক্রমপরিমিতি W স্বাভাবিক এবং অতি পরিবাহী এলাকার বিভেদ তলে চৌম্বক ক্ষেত্র H এবং ক্রমপরিমিতি W এর পরিবর্তন। এখন হচ্ছে যে অতি পরিবাহী একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় BCS থিওরি অফ সুপার কন্ডাক্টিভিটি। BCS থিওরি অফ সুপার কন্ডাক্টিভিটি তিনজন সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে, জে বার্ডিন, এলেন কুপার অ্যান্ড জে.আর. শ্রিফার। বার্ডিন, কুপার, শ্রিফার। এই বার্ডিন কিন্তু দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন ফিজিক্সে। একবার হচ্ছে ট্রানজিস্টর আবিষ্কারের সাথে জড়িত থাকার জন্যে, আর BCS সুপার কন্ডাক্টিভিটির BCS থিওরি আবিষ্কারের জন্য। 1957 খ্রিস্টাব্দে বার্ডিন, কুপার এবং শ্রিফার নামে তিনজন পদার্থবিজ্ঞানী অতিপরিবাহিতার আধুনিক তত্ত্ব প্রকাশ
করেন তাদের নাম অনুযায়ী তত্ত্ব বিসিএস অর্থাৎ বি বার্ডেনের বি কুপারের সি এবং শ্রীপারের এস তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্ব অতিপরিবাহীর ক্ষেত্রে পর্যবেক্ষিত সকল প্রভাব তথা শূন্য রোধকতা, মেইসনার প্রভাব, আইসোটোপ প্রভাব ইত্যাদি সাফল্যজনকভাবে ব্যাখ্যা করেছে। এখানে এই তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে এর গুণগত দিক এবং মূল বিষয়গুলো আলোচনা করা হলো, কারণ এর এমনি ম্যাথমেটিক্যাল আলোচনা কোয়ান্টাম মেকানিক্স অত্যন্ত জটিল দীর্ঘ প্রক্রিয়া, এখানে তোমাদের সেগুলো আলোচনার বাইরে। ল্যাটিস বিকৃতির মাধ্যমে ইলেকট্রন ইলেকট্রন মিথস্ক্রিয়া, ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন ভায়া ল্যাটিস ডিফরমেশন। 1950 খ্রিস্টাব্দে ফ্রলিক প্রস্তাব করেন যে অতিপরিবাহী তত্ত্বে ফার্মি তলে সন্নিহিত অঞ্চলে এক জোড়া ইলেকট্রনের মধ্যে একটি নিট আকর্ষণীয় মিথস্ক্রিয়া থাকে। কি যে আমরা তো জানি যে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, অর্থাৎ তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকাশ ঘটাবে, কিন্তু এখানে এইটা বলা হচ্ছে এটা সম্ভব হবে কেবলমাত্র তখনই যদি ইলেকট্রন জোড়ের মধ্যেকার মিথস্ক্রিয়া ল্যাটিসের ধনাত্মক আয়নের মাধ্যমে ঘটে, তখন এদের মধ্যে সরাসরি কুলম্বে মিথস্ক্রিয়া বিকর্ষণ তৈরি করে। সরাসরি মিথস্ক্রিয়া বোঝার জন্য আমরা ধরি যে একটি ইলেকট্রন ধনাত্মক আয়ন সময়ের মোড়কের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই যে চিত্র আছে, একটি ইলেকট্রন ধনাত্মক আয়নের মোড়কের মধ্য দিয়ে অতিক্রম করছে। ল্যাটিস আয়ন দ্বারা ইলেকট্রনের আবৃতি, মানে এটাকে আবৃত হয়ে আছে। ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জে চালিত, এটা প্রতিবেশী ধনাত্মক আয়ন সমূহ দ্বারা আকর্ষিত হয়, যা একটি ধনাত্মক আয়ন মজ্জা গঠন করে, মজ্জা বা কোর, চিত্র 8, এবং তাদের দ্বারা আবৃত হয়। এই আবরণ ইলেকট্রনটির চার্জ অনেকটা কমিয়ে দেয় এবং আয়ন সময়ের প্রভাবে এই সমাবেশ একটি নিট ধনাত্মক চার্জ গঠন করে। একই সময়ে ইলেকট্রন ও আয়ন মজ্জার মধ্যে আকর্ষণের কারণে স্থানীয় স্কেলে ল্যাটিস বিকৃত হয়। ক্ষুদ্রতর ভরের ধনাত্মক আয়ন কোরের ক্ষেত্রে এই বিকৃতি অধিকতর হয়। এখন ধরি যে অন্য একটি ইলেকট্রন বর্ণিত ইলেকট্রন ও আয়ন সজ্জার সমাবেশের পাশ দিয়ে অতিক্রম করছে, তাহলে এখানে আরটা ইলেকট্রন অতিক্রম করছে। দ্বিতীয় ইলেকট্রনটি শুধুমাত্র অনাবৃত ইলেকট্রনটিকেই দেখে না, বরং একটি বিকৃত ল্যাটিসকে দেখে এবং ওই সমাবেশের দিকে আকর্ষিত হয়। তাহলে এখানে একটা ল্যাটিস বিকৃতি ঘটে, এর ফলে এখানে ওই সমাবেশের দিকে আকৃষ্ট হয়। সুতরাং বলা যেতে পারে যে ল্যাটিস বিকৃতির মাধ্যমে প্রথম ইলেকট্রনের সাথে দ্বিতীয় ইলেকট্রনের মিথস্ক্রিয়া ঘটে। ক্ষেত্র তত্ত্বের ভাষায় বলা যায় যে উপরের মিথস্ক্রিয়া একটা ফোনন কিউ এর বিনিময়ের মাধ্যমে দুটো ইলেকট্রনের মধ্যে সংঘটিত হয়। দুটো ইলেকট্রনের তরঙ্গ ভেক্টর কে এর সাপেক্ষে মিথস্ক্রিয়া প্রক্রিয়াকে নিম্নরূপে লেখা যায়। চিত্র 2, এই যে চিত্র 2 লেখা আছে, এই বিশেষ করে এই বিশেষ তত্ত্বের ক্ষেত্রে এই চিত্র 2 K1 মাইনাস কিউ, এটা ফোটন বা ফোনন বিনিময়ের মাধ্যমে K1 মাইনাস কিউ ইকুয়ালস টু K1 প্রাইম, আর K2 প্লাস কিউ ইকুয়ালস টু K2 প্রাইম ভেক্টর। এ থেকে পাওয়া যায় K1 প্লাস K2। আমি যদি দুটো যোগ করি, এই কিউ কেটে যাবে, K1 প্রাইম প্লাস K2 প্রাইম, অর্থাৎ জোরের নিট তরঙ্গ ভেক্টর সংরক্ষিত হয়। মোটের উপর এই প্রক্রিয়াটা ল্যাটিসটাকে অপরিবর্তিত রাখে, তা সত্ত্বেও ইলেকট্রনের মধ্যে ভরবেগ স্থানান্তরিত হয়। তাহলে এখানে কিন্তু পরীক্ষায় প্রায় আসে বিশেষ তত্ত্ব আলোচনা করে, এবং এর সাথে এতে দেখো যে এটা অনেকটা ডেসক্রিপটিভ আলোচনা, এবং এর থেকে 10 নম্বর অনেক সময় আসে প্রশ্ন আছে। সুতরাং এই ডেসক্রিপটিভ আলোচনা ভালো করে দেখে পড়তে হবে, বারবার করে বুঝতে হবে।
এরপরে এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে কুপার জোর। প্রায় পরীক্ষাতে আসে কুপার জোর কাকে বলে সংজ্ঞা হিসেবে। তো কুপার পিয়ার স্বাভাবিক এবং অতি পরিবাহী অবস্থার মধ্যে কোনো তীক্ষ্ণ সীমারেখার অস্তিত্ব নেই। আমরা যে দেখেছি যে ওই সাধারণ ওই যে পরিবাহী টাইপ টু অতি পরিবাহের মধ্যে তীক্ষ্ণ সীমারেখা নাই। প্রকৃতপক্ষে এ দুটো ডেল্টা নিয়ারলি ইকুয়ালস টু 10⁻⁻⁴ ইলেকট্রন ভোল্ট শক্তি ফাঁক দ্বারা পৃথকীকৃত। কুপার জোর গঠন কৌশল বোঝার জন্য আমরা ফার্মি ডিরাক বন্টন অপেক্ষক ব্যবহার করব। এই ফার্মি ডিরাক বন্টন অপেক্ষক কিন্তু আমাদের ওই একই ফ্রি ইলেকট্রন থিওরি মেটালে আছে। এফ ইজ এ ফাংশন অফ ই 1/exponential of e minus f by kt plus 1। টি ইকুয়াল টু 0 কে তাপমাত্রায় ফার্মি ডিরাক বিস্তৃত অপেক্ষক অবস্থার ঘনত্ব। আমরা জানি টি ইকুয়াল টু 0 কে তাপমাত্রায় ফার্মি স্তর ইএফ এর নিচের সকল কোয়ান্টাম অবস্থা পূর্ণ থাকে এবং ইএফ এর উপরে সকল কোয়ান্টাম অবস্থা খালি থাকে। 1 নম্বর চিত্রে যা দেখানো হয়েছে, আমরা আগে এই যে এখানে দুটো চিত্র দেখানো হয়েছে। 1 নম্বরে এই যে টি ইকুয়াল টু 0 কে তাপমাত্রায় ফার্মি ডিরাক বিস্তৃত অপেক্ষক অবস্থার ঘনত্ব, অকুপাইড স্টেট, ভ্যাকান্ট স্টেট। একইভাবে কে স্পেসে পরমশূন্য তাপমাত্রায় ইলেকট্রন ভরবেগের বিস্তৃতি একটি গোলক অধিকার করে, যাকে ফার্মি গোলক বলা হয়। চিত্রে তা প্রদর্শন করা হয়েছে ফার্মি গোলকে। এই ফার্মি গোলকের ব্যাসার্ধ হল কে এফ ইকুয়ালস টু 2m/h² আমরা এখন পর্যবেক্ষণ করব যে পরমশূন্য তাপমাত্রা ধাতুতে দুটো ইলেকট্রন যোগ করলে কি ঘটে। যেহেতু ই ইজ স্মলার ইকুয়ালস টু ইএফ বা কে ইজ স্মলার ইকুয়াল টু কে শক্তি বিশিষ্ট সকল কোয়ান্টাম অবস্থা পূর্ণ থাকে, সুতরাং পাউলির বর্জনীতি অনুযায়ী তারা ইজ গ্রেটার দ্যান ইএফ বা কে ইজ গ্রেটার দ্যান ইএফ শক্তি বিশিষ্ট অবস্থান সব অধিকার করতে বাধ্য হয়। তাহলে এটা যদি অধিকৃত থাকে, অতএব এইটা অধিকৃত পরবর্তী স্টেটে অধিকৃত করতে বাধ্য হয়। এখন ধরি যে কোনো কারণে ইলেকট্রন দ্বয়ের মধ্যে দুর্বল হলেও একটি আকর্ষণ বিদ্যমান। কুপার দেখান যে এই স্থলে ইলেকট্রন দ্বয় একটি বদ্ধ অবস্থা গঠন করে। শর্ত থাকে যে তারা ফার্মি স্তরের খুব নিকটে অবস্থান করে। ফার্মি স্তরের নিকটে থাকলে পরে বদ্ধ অবস্থা গঠন করবে, যাতে করে তাদের মোট শক্তি 2eF অপেক্ষা কমায়। এই বদ্ধ অবস্থা সম্পর্কে তোমরা একটা ধারণা তোমরা জানো যে তোমাদের নিউক্লিয়ার ফিজিক্সে আছে, যেটাকে ওই যে ডিউটেরন দুটো, একটা প্রোটন এবং একটা নিউট্রনের বদ্ধ অবস্থা বা বাউন্ড স্টেট, ওই শুধু ওই একটাই পাওয়া যায় নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে কোথায় সেটা আছে ডিউটেরন। সেখানে দেখো যে এখানে দ্বারা আছে যে কুপার পেয়ার বা কুপার দেখান যে যেহেতু দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন একটা ইলেকট্রন জোড়, কুপার পেয়ার একটি বদ্ধ অবস্থা গঠন করে, দুটো মিলে একটা বদ্ধ অবস্থা বা বাউন্ড স্টেট তারা ফার্মি স্তরে, যাতে করে তাদের মোট শক্তি 2eF অপেক্ষা কম হয়। তাহলে কি দাঁড়াচ্ছে, এবং এইটাকেই বলা হচ্ছে যে দুটো ইলেকট্রন মিলে একটা বদ্ধ অবস্থা তৈরি করছে, এটাকে বলা হচ্ছে কুপার জোড় বা কুপার পেয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বদ্ধ অবস্থায় একটি একক ব্যবস্থা গঠনকল্পে ইলেকট্রন জোড় বাঁধে এবং তাদের গতি পরস্পর সম্পর্কযুক্ত। বদ্ধ অবস্থা একটি একক ব্যবস্থা গঠনকল্পে ইলেকট্রন জোড় বাঁধে এবং তাদের গতি পরস্পর সম্পর্কযুক্ত। এই ইলেকট্রন দ্বয় একত্রে একটি কুপার জোড় গঠন করে এবং তা কুপার জোড় নামে পরিচিত। তার মানে কি দাঁড়াচ্ছে যে কুপার জোড় হচ্ছে যে একটা দুটো ইলেকট্রন একটা বদ্ধ অবস্থা, তাকে বলা হচ্ছে কুপার জোড়, কুপার জোড় নামে পরিচিত। এখন তোমাদের কিছু রেফারেন্স বইয়ের নাম বলা হচ্ছে, রেফারেন্স পুস্তক সহ। চার্লস কিটেল ইন্ট্রোডাকশন টু সলিড স্টেট ফিজিক্স, এইটা তো তোমার দীর্ঘদিন ধরেই একেবারে শুরু থেকেই আমরা পড়ে আসছি, ছাত্র অবস্থা থেকে এটা
একেবারে পরিচিত বই। এম এ ওহাব সলিড স্টেট ফিজিক্স, সাক্সেনা গুপ্তা সাক্সেনা ফান্ডামেন্টালস অফ সলিড স্টেট ফিজিক্স, এটাও আমরা বেশ পরিচিত বই। এম আলিয়ামোর এলিমেন্টারি সলিড স্টেট ফিজিক্স, এই বইটার নাম আমি ইতিপূর্বে উল্লেখ করে নেই। পিয়ার্স অ্যান্ড এডুকেশন এশিয়া, এটা এই বইটা এখানে ইউজ করা হয়েছে। প্রফেসর এস এম মকসুদ আলী, সলিড স্টেট ফিজিক্স 2। বাংলা আরও কিছু বই আছে। তো তোমাদের আজকে আলোচনা এইখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।